বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বৃষ্টির দিন বা এই বর্ষাকালীন সময় যেখানে আমাদের মাছের সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়ার কথা, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত মাত্রার বৃদ্ধি হওয়ার কথা, অথচ এই সময়টায় প্রায়শই আমরা দেখে থাকি যে মাছের সেই সঠিক মাত্রার বৃদ্ধিটা বা কাঙ্ক্ষিত মাত্রার বৃদ্ধিটা আমরা পাচ্ছি না। মাছের সেই ওয়েট সেভাবে আসছে না। মাছ কখনো কখনো খাদ্য গ্রহণে অনীহা দেখাচ্ছে বা কখনো কখনো সে একবারে খাবার খাওয়াটা বন্ধ করে দিয়েছে। মাছে বিভিন্ন ছত্রাক সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। পানিতে আমরা যে সবুজ রং বা প্রাকৃতিক খাদ্যটা তৈরি করতে পারছি না, পানিটা ঘোলা হয়ে যাচ্ছে। এই জন্য আমরা বিভিন্ন ধরনের মেডিসিন অনেক সময় প্রয়োগ করে থাকি, খুব একটা ভালো রেজাল্ট এখান থেকে আসে না। এর একমাত্র কারণ হলো পানিতে বিষক্রিয়ার উপস্থিতি হতে পারে, পানিতে বিভিন্ন ধরনের ভারী ধাতু বা হেভি মেটালের উপস্থিতি হতে পারে, পানিতে অ্যামোনিয়ার উপস্থিতি হতে পারে। তো আমার পুকুরের পানিতে যে ভারী ধাতু রয়েছে কিংবা বিষক্রিয়া রয়েছে কিংবা অ্যামোনিয়া রয়েছে, এটা আমি কি করে বুঝবো? অর্থাৎ আমার মাছের যে চলার বা যে তার যে চারিত্রিক যে বৈশিষ্ট্য, সেটা দেখে কিভাবে বুঝবো? বা পানির রং দেখে আমি কিভাবে বুঝবো যে আমার পুকুরে এই সমস্যাগুলো হয়েছে? নাম্বার ওয়ান, মাছ বারবার ভেসে ওঠা। সাধারণত যদি পুকুরের প্রাকৃতিক পরিবেশ ঠিক থাকে, সবকিছু ঠিক থাকে, তাহলে মাছ কিন্তু খুব একটা ভেসে ওঠে না। সাধারণত বিকেলে একবার, একদম গোধূলি বেলায়, এই সময়টায় মাছ পানির উপরি স্তরে চলে আসে। কারণ এই সময়টায় আমাদের পুকুরে কাইরোনোমিক, বেন্থোস সহ জুপ্লান্টন এবং বিভিন্ন ধরনের পোকামাকড় যেটা থাকে, এটা দিনের আলোকে সহ্য করতে পারে না। এরা বা দিনের বেলা একদম পুকুরের তলানিতে এরা থাকে, কিন্তু একদম শেষ বেলা যখন সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়ে, সন্ধ্যার আগে আগে, এই সময়টা যাদের পুকুর পাড়ে যাওয়ার অভ্যাস আছে, তারা দেখবেন যে পুকুরের পানিতে একটা মৃদু কম্পন তৈরি হয়েছে, অর্থাৎ পানিটা স্থির নেই। মাছ নরমালি উঠে আবার চলে যায়, সেখানে একটা ঢেউ তৈরি হয়, কিন্তু এই সময়টা একটা মৃদু কম্পন তৈরি হয়েছে। কারণ এই যে যত পোকামাকড় রয়েছে, এরা পুকুরের উপরি স্তরে এই পোকাগুলো উঠে আসে। মাছ জানে যে এরা উপরি স্তরে আসবে এবং সমস্ত স্তরের মাছ তারাও এটা খাওয়ার জন্য এই পানির 6 থেকে 8 ইঞ্চি নিচে কিংবা 1 ফিট নিচে এরাও এসে পোকাগুলো খেতে থাকে। তো সমস্ত মাছের একটা মিলন মেলায় তৈরি হয়ে জায়গাটা, এই জন্য এখানে পানির একটা মৃদু কম্পন তৈরি হয়। এই সময়টা ছাড়া যদি দিনের বিভিন্ন সময় বা সারাক্ষণ দেখেন যে মাছ পুকুরে ভাসছে, কখনো পানির 6 থেকে 8 ইঞ্চি নিচে ভাসছে, কিংবা কখনো পানির উপরে উঠে সে হাঁ করে বাতাস দিচ্ছে বা অক্সিজেন গ্রহণ করছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার পুকুরে কোনো একটা প্রবলেম হয়েছে। নাম্বার দুই, খাবার না খাওয়া। আমরা মাছকে যখন খাবার দিই, অনেক সময় দেখা যায় যে মাছের বডি ওয়েটের যে পার্সেন্টেজ অনুসারে যে খাদ্যটা তার গ্রহণ করার কথা, সে খাদ্যটা গ্রহণ করছে না, সে কম খাদ্য গ্রহণ করছে, কিংবা আমি খাদ্য দিয়েছি সে খাদ্য গ্রহণে অনেকটা অনীহা প্রকাশ করছে। কখনো কখনো সে একেবারেই খাদ্যটা গ্রহণ মাছ করছে না। তো এই প্রবলেমটা যদি হয়, তাহলে বুঝতে হবে যে আমার পুকুরে এই অ্যামোনিয়া অথবা ভারী ধাতু অথবা বিষক্রিয়া যে কোনো একটা পরিবর্তন এখানে হয়েছে। নাম্বার তিন, ফুলকা লাল হয়ে যাওয়া। সাধারণত মাছের ফুলকা কিন্তু একদম টকটকে, মানে রক্তিম লাল থাকে না, একটু হালকা লাল এটা থাকে। তো যখন দেখবেন যে মাছের ফুলকাটা একদম টকটকে লাল হয়ে গেছে, তখন বুঝতে হবে যে আমার পুকুরে একটা প্রবলেম হয়েছে। নাম্বার চার, পানি ঘোলা হয়ে যাওয়া। কখনো কখনো পানিতে ঘন ঘন যে রঙের পরিবর্তন, একটু ঘোলা হচ্ছে, একটু সাদাটে হচ্ছে, একটু লালচে হচ্ছে, এরপরে পানিটা কালচে হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে আমার পুকুরে একটা প্রবলেম হয়েছে। এখন পানি কালচে হওয়ার কিন্তু দুটো বিষয় রয়েছে। একটা হলো, যদি আমাদের পুকুরে জুপ্লান্টন পর্যাপ্ত পরিমাণে থাকে, অর্থাৎ জুপ্লান্টন যখন ডিম দেয়, সেখান থেকে যখন এর বাচ্চাটা ফুটে বের হয়, তখন কিন্তু আমাদের পানিটা অনেক সময় কালো রং ধারণ করে, কিন্তু সেই রংটা একদম সমস্ত পুকুরের পানিতে থাকে না। এটা মেঘের ছায়ার মতো এক একটা জায়গায় ছোপ ছোপ করে দেখা যাবে যে এরকম একটু কালো 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 ছায়ার মতো।
সেটা হবে জুপ্ল্যান্টনের বা ডিম বা জুপ্ল্যান্টনের বাচ্চা। কিন্তু যদি সমস্ত পানিটা এরকম রঙের পরিবর্তন করে কালচে হয়ে যাচ্ছে, একরকম কালচে সব জায়গায় দেখাচ্ছে, তাহলে বুঝতে হবে আমাদের পানিতে কোনো একটা প্রবলেম হয়েছে। নাম্বার ৫, পানিতে দুর্গন্ধ হওয়া। যদি পানি থেকে কোনো রকম, পানির যে স্বাভাবিক একটা গন্ধ তো পানি রয়েছে, যদি সেই গন্ধটা স্বাভাবিক ওভাবে না থাকে, একটু ব্যতিক্রমী গন্ধ, সেখানে একটা পচা গন্ধ হতে পারে বা যে কোনো ধরনের একটা গুমট টাইপের গন্ধ পানি থেকে হতে পারে। যদি এরকম গন্ধ হয় তাহলে বুঝতে হবে যে আমার পুকুরে একটা প্রবলেম হয়েছে। নাম্বার ৬, পুকুরের তলার মাটিটা দেখে বোঝা যায়। আমাদের পুকুরের তলার মাটি সাধারণত মাটির তো একটা ধূসর রং থাকে, কাদার রংটাও এরকম স্বাভাবিক রং থাকে। যদি পানিতে কোনো রকম সমস্যা হয়, অ্যামোনিয়া হোক, ভারী ধাতু বা ভারী মেটাল হোক, অথবা কোনো বিষক্রিয়া হোক, তাহলে দেখবেন যে পানির মাটির যে রংটা, অর্থাৎ উপরে যে একটা পাতলা আবরণের মতো পড়ে, একটা হালকা একটা কাদা, এই কাদার রংটা অনেকটা কালচে হয়ে যায়। তো যদি এই রংটা কালচে দেখেন, যে হাত দিয়ে একটু মাটি তুললেন বা পা দিয়ে মাটি তুললেন, দেখলেন যে মাটিটা কালচে এবং মাটি থেকে একটু গন্ধ আসছে, বা কখনো গন্ধ নাও আসতে পারে কিন্তু রংটা কালচে হয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে পুকুরে এর যে কোনো একটা প্রবলেম হয়েছে। আর এই বর্ষাকালীন সময় এই সমস্যাগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে হয়ে থাকে। তার কারণটা হলো, আমরা পুকুরে বিভিন্ন ধরনের জীবাণুনাশক ব্যবহার করি, আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, আমাদের চারপাশে যে ফসলি জমি বা কৃষি জমি, এতে বিভিন্ন ধরনের কীটনাশক বা বিভিন্ন ধরনের মেডিসিন প্রয়োগ করা হয়। এটা বর্ষার সমস্ত পানি তো একাকার হয়ে এসে বিভিন্ন ভাবে আমাদের পুকুরে ঢোকে। আমরা অনেক সময় পুকুরের এই যে চারিপাশের যে আগাছা নিয়ন্ত্রণের জন্য আমরা আগাছা নিধনের মেডিসিন আমরা ব্যবহার করি। বর্ষার পানিতে এটা ধুয়ে আমাদের পুকুরে এটা চলে আসে। সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়, যে আমার পুকুরে তো শুকনো বা শীতের সময় বা গরমের সময় যখন পানি কম ছিল, সেখানে আমি আগাছা বা জঙ্গল পরিষ্কার করার পরও এখানে তো কিছুটা পরিমাণে জঙ্গল এখানে হয়েছে, কিছুটা ঘাস লতা পাতা এখানে হয়েছে। তো পানির স্তর যখন বেড়ে যায়, এই আগাছা ঘাস বা লতা পাতা এটা পচে, এখান থেকে অ্যামোনিয়া আসে। যদি বাহির থেকে পানি আসে, বাহিরের বিভিন্ন লতা গুল্ম ঘাস এটা সেটা পচে, সে পচা পানিটা আমাদের পুকুরে চলে আসে, এর মাধ্যমে বিষক্রিয়া আসতে পারে, এর মাধ্যমে আমাদের পুকুরে যথেষ্ট পরিমাণ অ্যামোনিয়ার উপস্থিতি হতে পারে। এবং আমাদের পানি ঘোলা হলেই যে আমি বুঝবো যে এটা বিষক্রিয়া, তা কিন্তু নয়। বিষক্রিয়া আমি তখনই কনফার্ম হতে পারবো যে অনেক সময় পুকুরে এই যে বর্ষার পানি যে পুকুরের পার গড়ায় যখন আমাদের পুকুরে নামে, এতেও কিন্তু অনেক সময় পানিটা ঘোলা হয়। আবার আমাদের পুকুরে যদি মিরর কাপ জাতীয় যে মাছ থাকে, অর্থাৎ মিরর কাপ মাছের আপনি যে মুখের গঠনটা দেখবেন যেন একটা গোল এবং একটু লাম্বাটে, মানে একটা শুয়োরের ঠোঁটের মতো। শুয়োর যেমন কচু গাছ বা বিভিন্ন গাছের গোড়া খুঁচে সেখান থেকে কেঁচো বা বিভিন্ন পোকামাকড় খেয়ে থাকে, মিরর কাপ জাতীয় মাছেরও ঠোঁটটা হলো এরকম শুয়োরের ঠোঁটের মতো। তাদের অভ্যাস হলো এরা মাটি খুঁড়ে মাটির ভিতরে কেঁচো বা বিভিন্ন পোকামাকড় যেটা রয়েছে এটা এরা খেয়ে থাকে। আবার অনেক সময় যদি আমাদের খাদ্য সংকট হয়, অর্থাৎ আমার মাছের প্রতিদিন যে পরিমাণে খাদ্য চাহিদা রয়েছে, আমি তার চেয়ে কম খাদ্য আমার মাছকে দিয়েছি, সেক্ষেত্রে মাছ খাদ্য গ্রহণের জন্য সে পুকুরের সাইড তলানি সব জায়গায় সে মাটিটাকে একদম এলোমেলো করে ফেলে খাদ্য খোঁজার জন্য। এসব কারণেও কিন্তু পানি ঘোলা হয়। তো যাদের এই ক্রাইটেরিয়াগুলো সব ঠিক থাকবে, যে না এর কোনো প্রবলেম আপনার নাই কিন্তু পানিটা ঘোলা হয়ে গেছে, পানিটা রং পরিবর্তন হয়েছে, তাহলে বুঝতে হবে যে আমার এখানে বিষক্রিয়া হয়েছে। এখন যদি কোনো বিষক্রিয়া হয়, সেখানে আমরা সহজ একটা টোটকা দিয়ে এই করতে পারি। যদি মনে হয় যে না কোনোভাবে কোনো কীটনাশক বা বিষ আমার পুকুরে ঢুকেছে, সেক্ষেত্রে আমরা যদি কিছুটা পরিমাণে কাঁচা টাটকা গোবর আমরা ব্যবহার করি, তাহলে আমরা বিষক্রিয়াটা খুব সহজে আমরা শেষ করতে পারি। পুকুরে যদি ছাই, লবণ, চুন এটা আমরা নিয়মিত ব্যবহার করি, তাহলে এই বিষক্রিয়াটা অনেকটা আমরা কম করতে পারি।
সবচেয়ে ভালো হয় যদি এই বর্ষাকালীন সময় আমরা হাতে তৈরি প্রোবায়োটিক, আমার চ্যানেলে একটা ভিডিও দেয়া আছে যে মিষ্টি কুমড়া, পাকা মিষ্টি কুমড়া, পাকা পেঁপে, পাকা বা কলা, ডিম এবং চিটাগুড়, এটা দিয়ে একটা প্রোবায়োটিক তৈরির ভিডিও দেয়া আছে। যদি আপনারা এই উপাদানগুলো দিয়ে ওই নিয়ম মেনে আপনারা প্রোবায়োটিকটা তৈরি করেন অথবা ইএম ব্যবহার করেন, এই ইএম তৈরির উপরও ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। যদি আপনারা ইএম ব্যবহার করেন বা এই হাতে তৈরি প্রোবায়োটিকটা ব্যবহার করেন, এখানে এত পরিমাণে ভালো ব্যাকটেরিয়া তৈরি হয় যে ব্যাকটেরিয়া আপনার এই যে বিষক্রিয়াকে এটা শোষণ করে নেয়। কিন্তু ভারী ধাতু বা হেভি মেটাল যদি পানিতে থাকে, এটা কিন্তু কোনো মেডিসিন দিয়ে একে ধ্বংস করা যায় না। একে ধ্বংস করার একমাত্র মাধ্যম হলো কচুরিপানা। তো আমাদের পুকুরে কি কি ভারী ধাতুর উপস্থিতি থাকতে পারে? সীসা, কপার, পারদ, আর্সেনিক, ক্যাডমিয়াম, ক্রোমোনিয়াম, নিকেল, জিঙ্ক। এই ভারী ধাতু কিন্তু কখনো কোনো মেডিসিন দিয়ে নষ্ট করা যায় না। তার কারণ হলো বিষাক্ত মেডিসিন তৈরি করতে এর অনেক ভারী ধাতুই এখানে ব্যবহার করা হয়। কিন্তু একমাত্র পুকুরে যদি আমরা জীবন্ত কচুরিপানা স্থাপন করি, তাহলেই এই ভারী ধাতু, বিভিন্ন ধরনের বিষক্রিয়া, পুকুরের অ্যামোনিয়া সব কিছুকে শোষণ করে এই কচুরিপানা। এখন কচুরিপানায় কি রয়েছে যে এই ভারী ধাতু সহ সমস্ত বিষাক্ত উপাদান সে শুষে নেয়? কচুরিপানার ভিতর রয়েছে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগোনিন, অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম। কচুরিপানার নিচে অনেকটা এই যে লম্বা দাড়ির মতো যে একটা সোচ বা শিকড়, যে একটা মোচা শিকড়ের মতো যেটা পানির নিচে এটা থাকে, তো এটা আপনারা তুললে দেখতে পাবেন যে এই যে শিকড়ের সাথে বা লেজের সাথে একটু জেলির মতো একটা পাতলা আবরণ এখানে দেখা যায়। এই যে জেলির মতো যে পাতলা আবরণটা, এটা অনেক হাত দিয়ে ধরলেও এটা অনেকটা একটু হালকা আঠালো এবং একটু তেল তেলে। তো শিকড়ের এই যে আঠালো পদার্থটা, এটা হলো একটা মেটাল বাইন্ডার। অর্থাৎ পুকুরে এই যে আমি 7-8টা ভারী মেটালের কথা বললাম, এই মেটালগুলোকে সে শোষণ করে, এটাকে শোষণ করে, সে বেঁধে ফেলে, তারপর এটাকে সে শুষে নেয় এবং এই যে সেলুলোজ, হেমিসেলুলোজ বা যে উপাদান তার ভিতরে রয়েছে, এর মাধ্যমে এটাকে সে নিষ্ক্রিয় করে ফেলে বা ডাইজেস্ট করে ফেলে। তো আমরা যদি পুকুরের 1/3 জায়গায় অথবা সর্বনিম্ন 25-30% জায়গায় যদি আমরা জীবন্ত কচুরিপানাটা স্থাপন করি, তাহলে যদি আমাদের পানিতে এই বিষক্রিয়া বা ভারী ধাতু বা অ্যামোনিয়ার মাত্রাটা কম থাকে, তাহলে দেখবেন যে 7 থেকে 10 দিনের ভিতরে আমাদের পুকুরের যে প্রাকৃতিক পরিবেশ সেটা শতভাগ একদম নিরাপদ হয়ে গেছে। যদি এর উপস্থিতিটা মাঝারি ধরনের থেকে থাকে, তাহলে 10 থেকে 20 দিন, আর যদি খুব উচ্চ মাত্রার এটা হয়ে থাকে, তাহলে 20 দিন থেকে সর্বোচ্চ 30 দিন, 1 মাসের ভিতরে আপনার পুকুরে একদম সম্পূর্ণ অ্যামোনিয়া মুক্ত এবং বা বিষ মুক্ত এবং বিভিন্ন ভারী ধাতু মুক্ত একদম নিরাপদ একটা পুকুর আমরা পেতে পারি এই জীবন্ত কচুরিপানা স্থাপনের মাধ্যমে। সবচেয়ে ভালো হয় আমরা এই কচুরিপানা স্থাপনের পরে প্রতি মাসে অথবা 20 থেকে 22 দিন পরে যদি এখান থেকে 30% বা 50% কচুরিপানা আমরা উঠিয়ে ফেলে দেই বা একটা পুকুরের কোনায় একটা উঁচু জায়গায় রেখে সেটাকে আমরা পচাই, কারণ এই যে হেভি মেটাল বা অ্যামোনিয়া বা এই যে বিষক্রিয়া এটা শোষণ করে, যখন এটা পরিপূর্ণ হয়ে যায়, তো দীর্ঘ সময় যদি কচুরিপানাটা থাকে এবং বিষক্রিয়ার পরিমাণটা বা ধাতুর পরিমাণটা বেশি থাকে, তাহলে পুকুরে একটা প্রবলেম হতে পারে। তাই এই জন্য 20-22 দিন পরে বা 1 মাস পরে যদি কিছুটা পরিমাণ আমরা এখানে উঠিয়ে এটা ফেলে দেই এবং নতুন কিছু কচুরিপানা এখানে আমরা স্থাপন করি পুনরায়, আবার 15-20 দিন বা 1 মাস পরে
যে পুরনো কচুরিপানাটা সেটা উঠিয়ে ফেলে দিয়ে আবার সেখানে নতুন একটা কচুরিপানা স্থাপন করলাম। তো এটা যদি আমরা কন্টিনিউয়াসলি করতে থাকি এবং সবসময় আমাদের পুকুরে এই কচুরিপানা স্থাপনরত অবস্থায় থাকে, তাহলে আমাদের পুকুরে কখনোই, এটা শতভাগ গ্যারান্টি দিয়ে বললাম, যে আপনার পুকুরে অ্যামোনিয়া হবে না, অক্সিজেন সংকট হবে না, ভারী ধাতুর উপস্থিতি হবে না। কারণ ভারী ধাতুর উপস্থিতি যখনই এখানে চলে আসে, মাছ তখন তার যে দেহের যে কার্যক্রম, সব কার্যক্রমগুলো সঠিকভাবে সে সম্পন্ন করতে পারে না, তার বিপাকীয় কার্যক্রম ঠিকভাবে সম্পন্ন করতে পারে না, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। এবং এটা শুধুমাত্র যে এই বিভিন্ন মেডিসিন প্রয়োগের মাধ্যমেই যে এই ভারী ধাতু বা বিষক্রিয়াটা আসে তা কিন্তু নয়। আমরা বাজার থেকে যে পিলেট খাদ্য কিনছি, অনেক সময় কিছু কম দামি খাদ্য রয়েছে, যে অনেক ছোটখাটো কোম্পানি রয়েছে যারা কম দামে খাদ্যটা বিক্রি করছে, তারা প্রোটিনের মূল সোর্স বা আমিষের প্রধান উৎস হিসাবে ব্যবহার করে ট্যানারি বজ্র। তো ট্যানারিতে চামড়াটাকে প্রসেস করার জন্য বিভিন্ন ধরনের বিষাক্ত কেমিক্যাল এখানে ব্যবহার করতে হয়। তো এই বিষাক্ত পদার্থ যখন চলে আসে এই প্রোটিনের সোর্স হিসাবে, এটা আমাদের মাছ খাদ্য হিসাবে গ্রহণ করে। এখান থেকে মাছের ভিতরে বিভিন্ন বিষক্রিয়া হয়, পানিতে হয়, এই হেভি মেটাল আমাদের মাছের ভিতরে ছড়ায়, আমাদের পানিতে ছড়ায়। তো যে কোনো ভাবেই এটা আসুক না কেন, আমরা কচুরিপানা স্থাপন করলে আমাদের মাছের বিভিন্ন রোগ ব্যাধি সহ এই কোনো ধরনের সমস্যা নিয়ে কখনোই ভাবতে হবে না।